হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইজে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমাদের জন্য জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের অন্তিম পর্ব প্রস্তুতি চলছে। আজকে আমরা জীবনবিজ্ঞানের পার্ট 8 দেখব, ঠিক আছে? লাস্ট মিনিট কোশ্চেন প্র্যাকটিস পার্ট 8। এখানে আমরা টোটাল 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নগুলো। তোমরা কমপ্লিট ক্লাসটি দেখবে। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, ঠিক আছে? আর এই সমস্ত ক্লাসের পিডিএফ, কম্পোসাইজে যত ধরনের ক্লাস করানো হয় যত সাবজেক্টের উপরে সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এই দুই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা এখনই নয়তোবা ক্লাস শেষে কিন্তু এই সমস্ত গ্রুপ ভিজিট করে সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করতে পারো। এছাড়াও তোমাদের মক টেস্ট যে চলছিল, ঠিক আছে, মক টেস্ট লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের উপরে, সেই মক টেস্টের পিডিএফও কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই দুই গ্রুপে জয়েন করো, সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করো। এছাড়াও তোমাদের যদি এক্সাম রিগার্ডিং কোনো রকম আপডেট আসে সেই সমস্ত আপডেট কিন্তু তোমরা এই দুই গ্রুপেই পেয়ে যাবে। তাহলে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে কোন কলায় রক্তবাহ থাকে না, ঠিক আছে? ব্লাড ভেসেলস থাকবে না কোন কলায়? অপশন দেওয়া আছে যোগ কলা, আবরণী কলা, পেশি কলা নাকি স্নায়ু কলা। কোন কলায় রক্তবাহ অথবা ব্লাড ভেসেলস থাকবে না? যোগ কলা মানে কানেক্টিভ টিস্যু, আবরণী কলা মানে এপিথেলিয়াল টিস্যু, পেশি কলা মানে মাস্কুলার টিস্যু নাকি স্নায়ু কলা নিউরাল টিস্যু। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, আবরণী কলা, ঠিক আছে? এপিথেলিয়াল টিস্যুর মধ্যে কিন্তু কোনো রকম ব্লাড ভেসেলস থাকে না। আবরণী কলা হলো এমন এক ধরনের কলা যেখানে কোনো রক্তবাহ থাকে না। যেহেতু রক্তবাহ থাকে না, তো এখানে ম্যাটেরিয়ালসের বিভিন্ন যে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস আছে সেই সমস্ত ম্যাটেরিয়ালসের এক্সচেঞ্জ কীভাবে হবে, আদান প্রদান কীভাবে হবে? সেখানে থাকে একটা বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে? এই যে এপিথেলিয়াল টিস্যু রয়েছে বা আবরণী কলা, এর নিচে রয়েছে একটি বেসমেন্ট মেমব্রেন যেটা হলো সেলুলার। এটা প্রোটিন দিয়ে তৈরি। এই বেসমেন্ট মেমব্রেনের মাধ্যমেই ডিফিউশনের মাধ্যমে, ঠিক আছে, ডিফিউশন মানে ব্যাপনের মাধ্যমেই আবরণী কলার মধ্যে যত ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সমস্ত ম্যাটেরিয়ালসের এক্সচেঞ্জ হয়। বুঝতে পারলে? চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখা বলেছে লালাগ্রন্থিতে কোন আবরণী কলা থাকে? লালাগ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে কোন আবরণী কলা থাকবে? অপশন দেওয়া আছে আইসাকার আবরণী কলা, ঘনকাকার আবরণী কলা, স্তম্ভাকার আবরণী কলা নাকি সিলিয়াযুক্ত আবরণী কলা। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ঘনকাকার আবরণী কলা অথবা কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। লালাগ্রন্থিতে ঘনকাকার আবরণী কলা দেখা যায়। ঘনকাকার আবরণী কলা দেখো কিউবের মতন হবে দেখতে, অনেকটা এরকম কিউবের মতন হয়। আর এদের যে নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসগুলো মাঝখানে থাকবে। আর এই যে স্তম্ভাকার দেওয়া আছে, স্তম্ভাকার আবরণী কলাকে আমরা কলমনার এপিথেলিয়াল টিস্যু বলে থাকি। এই কলমনার এপিথেলিয়াল টিস্যু দেখো কলমের মতন হবে, ঠিক আছে, স্তম্ভের মতন হবে। আর এখানে এটার বেসের মধ্যে থাকবে নিউক্লিয়াস। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কলমনার এপিথেলিয়াম যে রয়েছে, কলমনার বা স্তম্ভাকার এপিথেলিয়ামের নিউক্লিয়াস কোথায় থাকে? সেটা হলো বেসের মধ্যে থাকে, নিচের দিকে থাকবে। আর ঘনকাকার বা কিউবয়েডালের মধ্যে একদম মাঝখানে নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে? নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখা বলেছে আবরণী কলার কার্য কী? আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যুর কার্য কী, কাজ, ফাংশন? অপশন আছে প্রতিরক্ষা, রেচন, শোষণ নাকি সবগুলি। ডি হয়ে যাবে তোমাদের রাইট আনসার। আবরণী কলার কাজ প্রতিরক্ষা, রেচন এবং শোষণ, এই তিনেই আবরণী কলা কাজ করে। এছাড়াও সেন্সেশনেও কিন্তু আবরণী কলা কাজ করে থাকে। এই যে আমাদের ত্বক যে রয়েছে, ত্বকে স্পর্শ করলে আমরা তো সেটা বুঝতে পারি যে কোনো কিছু স্পর্শ করেছে। গরম লাগলে, গরম বস্তু ধরলে আমাদের গরম লাগে, ঠান্ডা বস্তু ধরলে আমাদের ঠান্ডা লাগে। এটা কি এক ধরনের সেন্সেশন? তাহলে আবরণী কলা কিন্তু সেন্সেশনেও হেল্প করে থাকে, ঠিক আছে? তাহলে প্রতিরক্ষা, রেচন, শোষণ এবং সেন্সেশন, এই 4টি প্রসেসেই আবরণী কলা সাহায্য করে থাকে বা আবরণী কলার কাজ এগুলো। নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে মূলে কোন ধরনের নালিকা বান্ডিল পাওয়া যায়? মূলে, রুটের মধ্যে কোন নালিকা বান্ডিল পাওয়া যাবে? অপশন আছে অরীয়, সমপর্ণীয়, দ্বিপার্শ্বীয় নাকি কেন্দ্রীয়। এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, অরীয়, ঠিক আছে? অরীয় অথবা রেডিয়াল। মূলকে আমরা ইংলিশে কী বলে থাকি? রুট। আর রুটের আর, রেডিয়ালের আর, এখান থেকে তোমরা মাথায় রাখবে যে মূলের মধ্যে যে নালিকা বান্ডিল দেখা যায় সেটি হলো অরীয় প্রকৃতির অথবা রেডিয়াল ভ্যাসকুলার বান্ডাল, ঠিক আছে? অরীয় নালিকা বান্ডিল। আর কাণ্ডের মধ্যে যে নালিকা বান্ডিল দেখা যায় সেটা কী ধরনের হয়? সেটা রেডিয়াল নয়, সেটা হয় কোল্যাটেরাল। বুঝতে পারলে? কোল্যাটেরাল ভ্যাসকুলার বান্ডেল দেখা যাবে স্টেমের মধ্যে বা কাণ্ডের মধ্যে, আর মূলের মধ্যে দেখা যাবে রেডিয়াল অথবা অরীয় নালিকা বান্ডিল। চলো নেক্সট দেখো, এখানে ছবি দেওয়া আছে তোমাদের। এটা হলো আমাদের রুট, মূলের ছবি দেওয়া আছে। এখানে দেখো জাইলেম, ফ্লোয়েম সবগুলো কিন্তু আলাদা আলাদা রেডিয়াসে রয়েছে। এটা হলো ফ্লোয়েম, এটা আলাদা রেডিয়াসে রয়েছে। তারপরে এটা হলো জাইলেম, এখানে জাইলেম আলাদা রেডিয়াসে রয়েছে, এখানে জাইলেম আলাদা, এখানে ফ্লোয়েম আলাদা রেডিয়াসে। তাহলে এটাকে আমরা রেডিয়াল বলে থাকবো, রেডিয়াল নালিকা বান্ডিল। আর এখানে আরেকটা ছোট্ট জিনিস দেখার মতো আছে, দেখো এই যে বড় যে জাইলেম দেওয়া আছে এটাকে আমরা বলে থাকি মেটাজাইলেম। আর এই যে ছোট ছোট যে জাইলেমগুলো এগুলোকে আমরা বলে থাকি প্রোটোজাইলেম। এবারে প্রোটোজাইলেম যদি বাইরের দিকে থাকে, পেরিফেরির দিকে থাকে, তাহলে আমরা সেটাকে বলে থাকি এক্সাক্ট কন্ডিশন। রেডিয়াল ভাস্কুলার বান্ডালের এক্সাক্ট কন্ডিশন যদি প্রোটোজাইলেমগুলো পেরিফেরি অথবা বাইরের দিকে থাকে আর মেটাজাইলেমগুলো যদি ভেতরের দিকে থাকে। এটা দেখা যায় আমাদের রুটের ক্ষেত্রে। এবারে নেক্সট কোশ্চেনে আমরা জানবো যে স্টেমের ক্ষেত্রে এক্সাক্ট দেখা যায় নাকি ইনভার্স দেখা যায়। দেখো 5 নম্বর প্রশ্ন বলেছে কাণ্ডের জাইলেমের প্রকৃতি কী রূপ? অপশন আছে এন্ডার্ক, এক্সার্ক, মেজার্ক নাকি কোনোটিই নয়।
এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে, এন্ডার্ক। ঠিক আছে, কাণ্ডে বা স্টেমের মধ্যে কি দেখা যাবে, এন্ডার্ক কন্ডিশন, আর রুটের মধ্যে দেখা যায় এক্সাক্ট কন্ডিশন। এক্সাক্ট কন্ডিশনে প্রোটোজাইলেমগুলো পেরিফেরির দিকে থাকবে, আর এন্ডার্ক কন্ডিশনে কী হবে, প্রোটোজাইলেমগুলো ভিতরের দিকে থাকবে। ঠিক আছে, এটা ধরো আমাদের জাইলেম, এখানে ভেতরের দিকে থাকবে প্রোটোজাইলেম আর বাইরের দিকে থাকবে মেটাজাইলেম। ঠিক আছে, বড়গুলো থাকবে বাইরের দিকে আর তারপরে তার ভিতরে থাকবে ছোটোগুলো। তাহলে যদি মেটাজাইলেম বাইরের দিকে থাকে, প্রোটোজাইলেম ভিতরের দিকে থাকে, তাহলে সেটাকে আমরা এন্ডার্ক কন্ডিশন বলে থাকি। আর যদি প্রোটোজাইলেম বাইরের দিকে থাকে, মেটাজাইলেম ভিতরের দিকে থাকে, তাহলে সেটাকে আমরা এক্সাক্ট কন্ডিশন বলে থাকি। ঠিক আছে, দেখো এখানে দুটোর কম্পারিজন দেওয়া আছে, এন্ডার্ক এবং এক্সাক্ট কন্ডিশন। দেখো মেটাজাইলেমগুলো যদি বাইরে থাকে তাহলে আমি কি বললাম, যে এন্ডার্চ। ঠিক আছে, আর এন্ডার্চ দেখা যাবে কোথায়, স্টেমের ক্ষেত্রে। আর এক্সার্ক কোথায় দেখা যায়, যখন প্রোটোজাইলেমগুলো বাইরের দিকে থাকে তখন আমরা সেটাকে এক্সাক্ট বলে থাকি। আর এক্সাক্ট কোথায় দেখা হবে, রুটের মধ্যে। ঠিক আছে, নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে, পেশি সংকোচন প্রসারণে সাহায্যকারী প্রোটিনগুলি কী কী? অপশান আছে অ্যাক্টিন ও মায়োসিন, অ্যাক্টিন ও হিমোগ্লোবিন, মায়োসিন ও হিস্টোন, নাকি ট্রোপোনিন ও ট্রোপোমায়োসিন। পেশি কোষের সংকোচন এবং প্রসারণে, কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মধ্যে কোন প্রোটিনগুলো সাহায্য করে? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, অ্যাক্টিন এবং মায়োসিন। এখানে অ্যাক্টিন ফিলামেন্ট রয়েছে, অ্যাক্টিন যে ফিলামেন্ট, পেশি সংকোচন এবং প্রসারণে সাহায্যকারী যে প্রোটিন অ্যাক্টিন রয়েছে, এটি অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি, এফ অ্যাক্টিন দিয়ে তৈরি। ঠিক আছে, এই এফ অ্যাক্টিন অনেকগুলো ছোট ছোট গ্লোবিউলার অ্যাক্টিন মিলে তৈরি হয়। তাহলে এফ অ্যাক্টিন হলো একটি পলিমার, আর তার যে মনোমার রয়েছে সেগুলো হলো গ্লোবিউলার অ্যাক্টিন, মানে অনেকগুলো গ্লোবিউলার অ্যাক্টিন মিলে তৈরি হবে একটি এফ অ্যাক্টিন। এবারে মায়োসিন যে রয়েছে, মায়োসিন হলো একটি পলিমার, আর মিরোমায়োসিন হলো মনোমার, মানে অনেকগুলো মিরোমায়োসিন একসাথে অ্যাড হয়েই মায়োসিন তৈরি করে। ঠিক আছে, দেখো এখানে ছবি দেওয়া আছে, এই জি অ্যাক্টিন অনেকগুলো গ্লোবিউলিন অ্যাক্টিন একসাথে যুক্ত হয়ে পলিমারেজ হয়ে কি তৈরি করছে, এফ অ্যাক্টিন তৈরি করছে। আর এটা হলো মিরোমায়োসিন, এই মিরোমায়োসিন থেকেই কিন্তু কি তৈরি হবে, মায়োসিন তৈরি হবে। ঠিক আছে, নেক্সট 7 নম্বর প্রশ্ন বলেছে, উদ্ভিদ কোষে অনুপস্থিত অঙ্গাণুটি কি? খুব ইজি একটা কোশ্চেন, তোমাদের কোষের চ্যাপ্টারে পড়ানো হয়েছে যে উদ্ভিদ কোষে অনুপস্থিত কোষীয় অঙ্গাণু কোনটি? অপশন আছে মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু, সেন্ট্রোজোম, নাকি নিউক্লিয়াস। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে কি অপশন নাম্বার সি। আশা করছি তোমাদের সকলে ঠিক আছে। উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম দেখা যায় না, তাছাড়া মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু, নিউক্লিয়াস এই সব কিছু উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় কোষেই দেখা যাবে, শুধুমাত্র সেন্ট্রোজোম প্রাণী কোষের ক্ষেত্রেই দেখা যায়। নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে, ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরে সাহায্য করে, এটাও খুব ইম্পর্টেন্ট। ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরে সাহায্য করে নিচের কোন কোষীয় অঙ্গাণু? অপশন আছে রাইবোজোম, লাইসোজোম, গোলগি বস্তু, নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, লাইসোজোম। লাইসোজোম ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরিত হতে সাহায্য করে। ব্যাঙাচির যে অপ্রয়োজনীয় পার্ট, মানে ব্যাঙে রূপান্তরিত হওয়ার জন্য যে সমস্ত পার্ট বাদ দিতে হয়, সেই সমস্ত পার্ট রিপ্লেস করার জন্য কিন্তু লাইসোজোম হেল্প করে থাকে। বুঝতে পারলে? তাহলে ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর করতে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করবে, সেটা হলো লাইসোজোম। এবারে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরিত হতে কোন হরমোন সাহায্য করে, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্ট কিন্তু চেক করব। নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে, কোন কোন কোষীয় অঙ্গাণুতে রাইবোজোম থাকবে? রাইবোজোম কোন কোন কোষীয় অঙ্গাণুতে দেখা যাবে? অপশন দেওয়া আছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, নাকি সবগুলি। দেখো ক্লোরোপ্লাস্টের মধ্যে রাইবোজোম দেখা যায়, ঠিক। মাইটোকন্ড্রিয়ার মধ্যেও রাইবোজোম দেখা যাবে এবং নিউক্লিয়াসের মধ্যেও রাইবোজোম দেখা যাবে। তাহলে আমাদের রাইট আনসার এখানে কী হয়ে যাচ্ছে, অপশন নাম্বার ডি। তাহলে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস সবার মধ্যেই রাইবোজোম পাওয়া যাবে। রাইবোজোম নিজেও একটি কোষ অঙ্গাণু এবং বিভিন্ন কোষ অঙ্গাণুর মধ্যেও কিন্তু পাওয়া যায়। তারপর আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে ইআর, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেও কিন্তু রাইবোজোম পাওয়া যায়। এবারে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোম থাকে সেটাকে আমরা কী বলে থাকি, আর ইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি রাইবোজোম না থাকে সেটাকে আমরা কী বলি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে, পরিণত শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। পরিণত শুক্রাণুর স্ট্রাকচার আমরা দেখেছি যে অনেকটা এরকম হয়, শুক্রাণুর স্ট্রাকচার দেখেছি। এই শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে, এই যে মাথায় যে টুপির মতো অংশটা থাকবে, এটাকে কি অ্যাক্রোজোম আমরা বলে থাকি। এই অ্যাক্রোজোম গঠনে সাহায্য করবে কোন কোষীয় অঙ্গাণু? অপশন আছে মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু বা গোলগি বডি, রাইবোজোম, নাকি ক্লোরোপ্লাস্ট। খুব ইজি কোশ্চেন, তোমাদের পড়ানো হয়েছে মানব জননে যে পরিণত শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে গোলগি বস্তু। ঠিক আছে, গোলগি বস্তু পরিণত শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করবে, যেখানে বিভিন্ন ধরনের হাইড্রোলিটিক এনজাইম পাওয়া যায়। আর এই গোলগি বস্তুর থেকে কিন্তু আরেক ধরনের কোষীয় অঙ্গাণু তৈরি হয়, সেটা কি, সেটা হলো লাইসোজোম। লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি বলে থাকি। বুঝতে পারলে? চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে, রক্তের প্রতিরক্ষার প্রদানকারী প্রোটিন। রক্তের প্রতিরক্ষা করতে সাহায্য করে কোন প্রোটিন? অপশন দেওয়া আছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, নাকি ফাইব্রিনোজেন। এটা প্রথমবিন হবে, প্রথমবিন আর হলো ফাইব্রিনোজেন। রক্তের প্রতিরক্ষা করতে, ডিফেন্সে কোন প্রোটিনটি সাহায্য করবে? রাইট আনসার হয়েছে অপশন নাম্বার বি, গ্লোবিউলিন। ঠিক আছে, গ্লোবিউলিন হলো এক ধরনের প্রোটিন যেটা রক্তের মধ্যে পাওয়া যাবে, আর রক্তের প্রতিরক্ষা করতে সাহায্য করে এই গ্লোবিউলিন প্রোটিন। আর অ্যালবুমিন যে রয়েছে, অ্যালবুমিন কী করবে, অসমো রেগুলেশনে হেল্প করবে, অথবা যেটাকে আমরা অভিস্রবণ নিয়ন্ত্রণ বলি। ঠিক আছে,
অভিস্রবণ নিয়ন্ত্রণে সাহায্য করবে এই অ্যালবুমিন। আর রক্তের যে অসমোটিক প্রেশার আছে সেই অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপও নিয়ন্ত্রণ করে অ্যালবুমিন প্রোটিন। তাহলে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন দুই রক্তে পাওয়া যাবে, যার মধ্যে থেকে গ্লোবিউলিন রক্তের প্রতিরক্ষা করবে, ডিফেন্স মেকানিজমে হেল্প করবে, আর অ্যালবুমিন হলো গিয়ে তোমার অসমো রেগুলেশনে হেল্প করবে। ঠিক আছে, নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখা বলেছে প্রতিটি বৃক্কের নেফ্রনের সংখ্যা কত? বৃক্ক দেখেছি, বৃক্ক আমাদের দুটি পাওয়া যায়, এক জোড়া। এই প্রতিটি বৃক্কের নেফ্রনের সংখ্যা কত? বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো নেফ্রন। প্রতিটি বৃক্কের নেফ্রনের সংখ্যা কত? অপশন দেওয়া আছে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ নাকি 1 লক্ষ। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, প্রতিটি বৃক্কে 10 লক্ষ করে নেফ্রন পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট একজন মানুষের দেহে হিউম্যান বডিতে রক্তের পরিমাণ কত? অপশন আছে 8 লিটার, 5 লিটার, 6 লিটার নাকি 4 লিটার। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 5 লিটার। ঠিক আছে, সাধারণত 4.5 to 5.5 লিটার দেখা যায়, আর এর মাঝখানে আমরা যদি ধরি তাহলে 5 লিটারটাকে আমরা আনসার হিসেবে ধরতে পারি। তাহলে একজন অ্যাডাল্ট হিউম্যান বডিতে কতটুকু রক্ত পাওয়া যাবে? 5 লিটার রক্ত পাওয়া যাবে। নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে লসিকায় কোন শ্বেত রক্তকণিকা থাকে? কোন ডব্লিউবিসি থাকবে লসিকা বা লিম্ফের মধ্যে? কোন ডব্লিউবিসি পাওয়া যায়? অপশন আছে নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট নাকি ইউসিনোফিল। লসিকা বা লিম্ফের মধ্যে লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকাটি বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে মানবদেহের সবথেকে কঠিন বস্তু কোনটি? এটা তোমাদের আগেই একটি প্র্যাকটিস টেস্টে করানো হয়েছে। মানবদেহের সবথেকে কঠিন বস্তু কি? অপশন দেওয়া আছে এনামেল, ডেন্টাইন, অস্থি নাকি তরুণ অস্থি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে এনামেল। দাঁতের যে এনামেল থাকে এই দাঁতের এনামেল হলো মানবদেহের সবথেকে কঠিন বস্তু, অস্থিও কিন্তু নয়, অস্থির থেকেও কঠিন হলো এনামেল। এবারে তোমরা বলো যে দাঁত যে আছে, দাঁতের যে এনামেল, এই এনামেলকে কি আমরা আমাদের স্কেলিটাল সিস্টেমের মধ্যে কনসিডার করতে পারি? একেবারেই নয়। কারণ কি বলে দিচ্ছি, এই যে অস্থি যে রয়েছে, অস্থির মধ্যে কি লিভিং ম্যাটেরিয়াল বর্তমান জীবিত কিছু পদার্থ থাকবে, কিন্তু এই এনামেল কিন্তু সম্পূর্ণ মৃত, তাই আমরা স্কেলিটাল সিস্টেমের আন্ডারে এনামেলকে কনসিডার করতে পারি না। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে রেশম মধ চাষের প্রধান পোষক উদ্ভিদ কি? রেশম মধ চাষ করার জন্য সবথেকে ভালো উদ্ভিদ কোনটি, মানে কোন উদ্ভিদে রেশম মধ ভালো চাষ করা যায়? অপশন আছে তুঁত, শাল, বার্চ নাকি আম। এটা খুব একটা ইজি কোশ্চেন, সকলেই জানি যে তুঁত গাছে রেশম মধ চাষ করা হয়। রেশম মধ চাষের প্রধান পোষক উদ্ভিদ হলো তুঁত। নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে আমেরিকান পোলট্রির ব্রিড কোনটি? কোনটি আমেরিকান পোলট্রির ব্রিড বা নিচের কোন পোলট্রির অরিজিন হলো আমেরিকা, আমেরিকায় তৈরি হয়েছে? অপশান দেওয়া আছে লেঘর্ন, অর্পিংটন, ব্রিজ নাকি রড আইল্যান্ড রেড। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, রড আইল্যান্ড রেড হলো এক ধরনের আমেরিকান পোলট্রির ব্রিড। আর এই যে লেঘর্ন যে রয়েছে, লেঘর্ন হলো ইতালিতে, ঠিক আছে, ইতালিতে তৈরি। তারপর অর্পিংটন হলো ইংল্যান্ডে তৈরি, আর ব্রিজ হলো ফ্রান্সে তৈরি। এই লেঘর্নের অরিজিন হলো ইতালি, অর্পিংটনের অরিজিন হলো ইংল্যান্ড, আর ব্রিজের হলো ফ্রান্স, আর রড আইল্যান্ড রেডের অরিজিন হলো আমেরিকান। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে সিনকোনা গাছ থেকে প্রাপ্ত ভেষজ ওষুধ কি? খুব ইজি কোশ্চেন। অপশান আছে স্ট্রিকনিন, রেসারপিন, ডাটুরিন নাকি কুইনাইন। সিনকোনা গাছের ছাল থেকে আমরা কোন ভেষজ ওষুধ পেয়ে থাকি? রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, কুইনাইন, যেটা ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে রেসারপিন সর্পগন্ধা গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? অপশন আছে কাণ্ড, মূল, পাতা নাকি ফুল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে মূল। সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা রেসারপিন পেয়ে থাকি, যেটা হাই ব্লাড প্রেশার লোয়ারিং এজেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের কিন্তু এই রেসারপিন দেওয়া হয়, যার ফলে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করা হয়। নেক্সট 20 নম্বর প্রশ্ন বলেছে মরফিনের উৎস হলো? অপশন দেওয়া আছে আফিম গাছ, কুচিলা গাছ, সিনকোনার ছাল নাকি সর্পগন্ধার মূল। মরফিনের উৎস, এটা রাইট আনসার হয়েছে আফিম গাছ। আফিম গাছ থেকে আমরা মরফিন পেয়ে থাকি। তারপর এই যে সিনকোনা গাছের ছাল দেওয়া আছে, সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন, সর্পগন্ধা গাছের মূল থেকে কী পেয়ে থাকি আমরা? রেসারপিন। মরফিন, এবারে তার সাথে সাথে আরেকটা মনে রাখবে ড্রাগের নাম, সেটা হলো কোকেইন। ঠিক আছে, কোকেইন শুনেছি, কোকেইন, মরফিন। এই কোকেইন পাওয়া যাবে কোথা থেকে? সেটা হলো এরিথ্রোজাইলাম কোকা নামে এক ধরনের গাছ আছে, সেখান থেকে পাওয়া যাবে কোকেইন। এটা পাওয়া যায় কোথায়? সাউথ আমেরিকাতে। ঠিক আছে, নেক্সট 21 নম্বর প্রশ্ন বলেছে মানুষের মূত্রে উপস্থিত প্রধান রেচন পদার্থ কোনটি? খুব ইজি কোশ্চেন। মানুষের প্রধান রেচন পদার্থ কি? যেটা উত্তর সেটাই মানুষের মূত্রের মধ্যে উপস্থিত প্রধান রেচন পদার্থ। অপশন দেওয়া আছে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড নাকি কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার এ, তোমাদের বলার প্রয়োজন নেই। মানুষের মূত্রে উপস্থিত প্রধান রেচন পদার্থ হলো ইউরিয়া, এবং মানুষ যে পদার্থটি রেচন পদার্থ হিসেবে নির্গত করে সেটা হলো ইউরিয়া।
ঠিক আছে, দুটোরই উত্তর কিন্তু একই। এবারে অ্যামোনিয়া যে রয়েছে, অ্যামোনিয়া কাদের মধ্যে দেখা যায় রেচন পদার্থ হিসেবে? জলজ প্রাণীদের, কারণ অ্যামোনিয়া দেহ থেকে নিঃসৃত করার জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তাই জলজ যে সমস্ত প্রাণী রয়েছে যেমন মাছ, এদের ক্ষেত্রে রেচন পদার্থ হিসেবে অ্যামোনিয়া নির্গত হবে। আর ইউরিক অ্যাসিড হলো যে সমস্ত প্রাণীদের জলের অভাব হয় সেই সমস্ত প্রাণীদের রেচন পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিড নির্গত হয়, যেমন পাখি এবং সরীসৃপ যে সমস্ত প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড দেখা যাবে, অ্যামোনিয়া দেখা যাবে জলজ উদ্ভিদের ক্ষেত্রে, আর ইউরিয়া দেখা যাবে স্থলজ, যেমন মানুষ, ব্যাঙ, এদের ক্ষেত্রে ইউরিয়া দেখা যায়। ঠিক আছে, আর এর মধ্যে থেকে ইউরিক অ্যাসিড হলো লিস্ট টক্সিক, সবথেকে কম বিষাক্ত, আর সবথেকে বেশি বিষাক্ত হলো অ্যামোনিয়া। বুঝতে পারলে? নেক্সট 22 নম্বর প্রশ্ন বলেছে মানবদেহের ভারসাম্য রক্ষা করে। এটা তো আমাদের আগের একটি সেটে করানো হয়েছে। মানবদেহের ভারসাম্য রক্ষা করবে নিচের কোন মস্তিষ্ক? অপশন দেওয়া আছে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক নাকি সুষুম্নাকাণ্ড। মানবদেহের ভারসাম্য অথবা ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, ব্যালেন্স মেনটেন করে লঘু মস্তিষ্ক। ঠিক আছে, সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। আর গুরু মস্তিষ্ক কী করবে? আমাদের যে ডিসিশন মেকিং করতে হয়, আমাদের যে মেমোরি, স্মৃতি, সেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। এবারে তোমরা বলো যে দেহের তাপ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কোনটি? থ্যালামাস নাকি হাইপোথ্যালামাস? তোমাদের দুটো অপশন দিয়ে দিলাম, তোমরা 22 নাম্বার দিয়ে কমেন্টে জানাবে যে দেহের তাপ নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে কোনটি, থ্যালামাস নাকি হাইপোথ্যালামাস। এর মধ্যে থেকে একটা অপশন চুজ করে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে মোচার ন্যায় খোলক কোন প্রাণীর বৈশিষ্ট্য? মোচার ন্যায় খোলক, কলার মোচা দেখেছো এরকম হয় শঙ্কুর মতন। ঠিক আছে, এই মোচার ন্যায় খোলক কোন প্রাণীর বৈশিষ্ট্য? অপশন দেওয়া আছে স্থল শামুক, স্পঞ্জ, হাইড্রা নাকি তারা মাছ। খোলক আছে কার মধ্যে সেটা দেখো। প্রথমে স্পঞ্জের মধ্যে খোলক দেখা যায় না, হাইড্রার মধ্যে খোলক দেখা যায় না, তারা মাছের ক্ষেত্রেও খোলক দেখা যাবে না। খোলক কার মধ্যে দেখা যায়? শামুকের মধ্যে। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, স্থল শামুকের মোচার ন্যায় খোলক দেখা যায়। নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে নালিকাতন্ত্র কোন প্রাণীর বৈশিষ্ট্য? খুব ইম্পর্টেন্ট, 24 এবং 25 এই দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। নালিকাতন্ত্র কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যাবে? অপশন দেওয়া আছে হাইড্রা, প্রজাপতি, স্পঞ্জ নাকি তারা মাছ। নালিকাতন্ত্র অথবা ওয়াটার ক্যানাল সিস্টেম। তোমাদের যে চ্যাপ্টারটি পড়ানো হয়েছিল আগে, সেটা হলো অমেরুদণ্ডী প্রাণী নিয়ে একটা চ্যাপ্টার করানো হয়েছে। সেই চ্যাপ্টারে কিন্তু তোমাদের ওয়াটার ক্যানাল সিস্টেম এবং ওয়াটার ভাস্কুলার সিস্টেম এই দুইই পড়ানো হয়েছে। এখানে কোশ্চেনে বলেছে নালিকাতন্ত্র অর্থাৎ ওয়াটার ক্যানাল সিস্টেম কোন প্রাণীর বৈশিষ্ট্য অথবা কোন ফাইলামের অন্তর্গত। আমরা জানি যে ওয়াটার ক্যানাল সিস্টেম হলো পরিফেরার অন্তর্গত, আর ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম হলো একাইনোডার্মাটার অন্তর্গত। এবারে যেহেতু কোশ্চেনে বলছে নালিকাতন্ত্র মানে ওয়াটার ক্যানাল সিস্টেম, আর ওয়াটার ক্যানাল সিস্টেম দেখা যাবে পরিফেরার ক্ষেত্রে। এখানে পরিফেরার এক্সাম্পল শুধুমাত্র একটি দেওয়া আছে, সেটা হলো সি, স্পঞ্জ। ঠিক আছে, স্পঞ্জ হলো পরিফেরার অন্তর্গত। আর ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম যে রয়েছে এটি হলো একাইনোডার্মাটার একটি বৈশিষ্ট্য। একাইনোডার্মাটার একটি উদাহরণ হলো তারা মাছ। তারা মাছের ক্ষেত্রে দেখা যাবে ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখা বলেছে টিউব ফিট কোন প্রাণীর গমন অঙ্গ? নালীপথ, নালীপথ কোন প্রাণীর গমন অঙ্গ? অপশন আছে আরশোলা, স্পঞ্জ, তারা মাছ নাকি স্থল শামুক। এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। তোমরা সকলেই জানো যে টিউব ফিট অথবা নালীপথ দেখা যাবে তারা মাছের ক্ষেত্রে, আর তারা মাছ হলো একাইনোডার্মাটা অথবা কন্তকতকি ফাইলামের অন্তর্গত, পর্বের অন্তর্গত। নেক্সট 26 নম্বর প্রশ্ন বলেছে মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? অপশন আছে 3 মিটার, 8 থেকে 10 মিটার, 20 মিটার নাকি 15 থেকে 20 মিটার। মানুষের পৌষ্টিক নালী অথবা এলিমেন্টারি ক্যানালের দৈর্ঘ্য হলো 8 থেকে 10 মিটার। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে মানুষের ক্ষুদ্রান্তের মধ্য অংশ কী? 3টি অংশ ক্ষুদ্রান্তে দেখা যাবে, এই 3টি অংশের মধ্যে মধ্য অংশটি কী কী? অপশন আছে ইলিয়াম, জেজুনাম, ডিওডিনাম নাকি কোনোটি নয়। ইলিয়াম, জেজুনাম, ডিওডিনাম এই 3টি অংশ হলো ক্ষুদ্রান্তের, তার মধ্যে থেকে মধ্য অংশটি কোনটি? মাঝখানে কোন অংশটি পাওয়া যায়? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে জেজুনাম। ঠিক আছে, সবার প্রথমে দেখা যাবে ডিওডিনাম, তারপর জেজুনাম, তারপর ইলিয়াম। দেখো নেক্সট স্লাইডে ছবি দেওয়া আছে এখানে, এই যে স্মল ইন্টেস্টাইন এটা, তাই তো এই যে স্মল ইন্টেস্টাইন ভাঁজ করাটা, এখানে দেখো সবার প্রথমে এখান থেকে স্টমাকের পরে শুরু হচ্ছে ডিওডিনাম, তারপর ডিওডিনামের পরে আসছে জেজুনাম, আর জেজুনামের পরে শেষে আসছে ইলিয়াম, আর ইলিয়ামের পরে কি আসবে? রেকটাম। ঠিক আছে, নেক্সট 28 নম্বর প্রশ্ন বলেছে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? গড় আয়ু লোহিত রক্তকণিকার কত? অনেকবার তোমাদের করানো হয়েছে। লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো অপশন নাম্বার সি 120 দিন। এটা তো আশা করছি তোমরা সকলেই ঠিক করবে। নেক্সট 29 নম্বর প্রশ্ন বলেছে কোন খাদ্য শক্তির চাহিদা মেটায়? শক্তির চাহিদা মেটানোর জন্য আমরা কোন ধরনের খাবার খেয়ে থাকি? অপশন দেওয়া আছে শর্করা, প্রোটিন, ফ্যাট নাকি সবগুলি। দেখো আমাদের শক্তির জন্য শর্করা, প্রোটিন এবং ফ্যাট এই সবগুলি খাদ্যই কিন্তু প্রয়োজন, তাই আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট 30 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের সেটের লাস্ট প্রশ্ন বলেছে মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্য পরিপাক বা শোষণ হয় না? মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্যের পরিপাক বা শোষণ হবে না? খাদ্য মানে খাবার ফুড ডাইজেশনও হবে না এবং ফুডের অ্যাবজর্পশনও হবে না। অপশন হচ্ছে গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত নাকি বৃহদন্ত্র। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে গ্রাসনালী। ঠিক আছে, ইসোফেগাস যে রয়েছে আমাদের, ইসোফেগাস মানে এই যে গলার যে পার্টটুকু, এই গলার পার্টটুকু হলো ইসোফেগাস বা গ্রাসনালী।
এই গ্রাসনালীর মধ্যে না খাবারের পরিপাক হয় না খাবারের শোষণ হয়। এই যে বৃহদন্ত্র যে রয়েছে, বৃহদন্ত্রের মধ্যে ওয়াটার, ঠিক আছে, জল, লবণ এবং কিছু ভিটামিন শোষণ হবে। ক্ষুদ্রান্ত্রের মধ্যে কী হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস মানে খনিজ অথবা ভিটামিন, এই সমস্ত কিছুই ক্ষুদ্রান্ত্রের মধ্যে অ্যাবজর্ব হবে। আমরা যে সমস্ত খাবার খাই তার মধ্যে থেকে বেশিরভাগটাই কিন্তু ক্ষুদ্রান্ত দ্বারাই অ্যাবজর্ব হয়, ক্ষুদ্রান্ত দ্বারাই শোষণ হবে, ঠিক আছে। আর সব থেকে কম শোষণ হবে বৃহদন্ত্র দ্বারা। তারপর পাকস্থলী যে রয়েছে, পাকস্থলীর মধ্যে কোন খাবার শোষিত হবে, সেটা হলো ওয়াটার, কিছু জল শোষিত হবে। তারপর সিম্পল সুগার, কিছু কার্বোহাইড্রেট, ঠিক আছে, শর্করা, এগুলো অ্যাবজর্ব হবে বা শোষিত হবে। তারপর হলো অ্যালকোহল, ঠিক আছে। এই যে মদ্যপান করা হয়, এই মদ বা অ্যালকোহলও কিন্তু পাকস্থলী অ্যাবজর্ব করতে পারে। বুঝতে পারলে? তাহলে মানুষের পৌষ্টিকতন্ত্রের গ্রাসনালী হলো এমন একটি অংশ যেখানে খাদ্যের পরিপাকও হবে না, খাদ্যের শোষণও হবে না। তাহলে এই ছিল আজকে আমাদের টোটাল 30টি প্রশ্ন। খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছিল। আশা করছি তোমাদের সকলের সব ঠিক হয়েছে। যাদের সব ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যাদের কিছু কিছু ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে সেটার, সেই প্রশ্নের কী সঠিক উত্তর হবে সেটা তোমরা দেখো, কী এক্সপ্লেনেশন দিয়েছি সেটা ভালো মতো শোনো। যদি বুঝতে না পারো একবার পিছিয়ে গিয়ে আবার ওই জায়গাটুকু দেখো, আশা করছি তোমরা সকলেই বুঝতে পারবে। এবারে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কত মার্কস আসে, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা ক্লাসটি দেখে নিলে এবারে তোমাদের যেটা করতে হবে সেটা হলো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে যাবে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। পিডিএফটি ডাউনলোড করে নিয়ে কমপ্লিট পিডিএফটি একবার পড়বে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে টেলিগ্রামের ডাউট ডিসকাশন গ্রুপ আছে, তোমরা সেখানে তোমাদের ডাউটগুলো পোস্ট করতে পারো। এছাড়াও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমার ডাউট তুমি পোস্ট করতে পারো। এমনকি তোমরা নিজেরা নিজেদের ডাউট সলভ করে দিতে পারো একে অপরকে। সেই সুযোগ সুবিধা কিন্তু তোমাদের এই 2 গ্রুপে দেওয়া আছে। তো আশা করছি তোমরা সেই 2 গ্রুপে জয়েন করবে, তোমাদের ডাউটগুলো তোমরা সলভ করে নেবে। আর অবশেষে যখন তোমরা পিডিএফটি পড়বে, সেকেন্ড লাস্ট স্লাইডে আমাদের এই স্লাইডটি রয়েছে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস। আমাদের এখানে সমস্ত গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে। শুধুমাত্র তোমরা ক্লিক হেয়ারে ট্যাপ করলে সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে গিয়ে জয়েন বা ফলো বাটন ট্যাপ করে কিন্তু আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে। তোমাদের এক্সাম আর কিছুদিন রয়েছে, এখন তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করানো হবে প্রচুর পরিমাণে। আর এক্সামের পরে তোমাদের কাউন্সিলিং প্রসেস রয়েছে, এই কাউন্সিলিং প্রসেসে কিন্তু তোমাদের এই সমস্ত গ্রুপ খুব হেল্প করবে। তো আশা করছি তোমরা সকলেই এখানে জয়েন করবে, ঠিক আছে। তাহলে তোমরা এখনও যারা ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে। যদি তোমাদের জন্য এই সমস্ত কোশ্চেন প্র্যাকটিস সেশন হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ, এগুলো আমাদের জন্য হেল্পফুল হচ্ছে। আর তোমাদের বন্ধুবান্ধব, চেনা জানা যারা এনএম জিএনএম প্রিপারেশন নিচ্ছে কিন্তু কম্পোস্টারির সাথে এখনও যুক্ত হয়নি, তাদের কাছে লিঙ্ক শেয়ার করে দেবে, তারাও যাতে কম্পোস্টারির সাথে যুক্ত হতে পারে এবং এখান থেকে যেন তারাও কিছু শিখতে পারে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই যে বেল আইকনটি রয়েছে, বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে ক্লাস আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ক্লাসগুলো তৎক্ষণাৎ দেখতে পারো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি কোশ্চেন প্র্যাকটিস সেশনে। ততদিনের জন্য বাই। পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।